কলেজে ঢুকতেই আমার মাথায় রক্ত উঠে গেল। কারণ কলেজের মাঠে সবার সামনে রিপন সামিয়াকে বাজে কথা বলতেছে আর ওড়না ধরে টানাটানি করতেছে। রিপন হলো এই কলেজের সবচাইতে বেশি বখাটে টাইপের ছেলে। এর আগে আমরা রিপনকে এসব কাজ থেকে দূরে থাকার জন্য সতর্ক করেছি। যাই হোক, আমি সিফাতকে আমাদের সিক্রেট স্থান থেকে হকি স্টিকগুলো নিয়ে আসতে বললাম। আর আমি দ্রুত সামিয়ার কাছে গেলাম। আমাকে দেখে রিপন বলতে লাগলো, দেখ সাঈদ, তুই আমাদের কাজে বাধা দিস না, প্রয়োজনে তুই আমাদের সাথে এনজয় করতে পারিস। রিপনের কথা শুনে রক্ত টকবক করতে শুরু করলো। সামিয়াকে ওর বান্ধবীদের কাছে রেখে এসে রিপনকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে এলোপাতাড়ি মারা শুরু করলাম। আমি রিপনকে মারতেছি আর ওইদিকে রাফি আর সিফাত আরও কয়েকজন মিলে রিপনের বন্ধুদের মারতেছে। আমাদের কাছে হকি স্টিক থাকায় ওরা আমাদের সাথে পেরে উঠতে পারেনি। আমি রিপনকে মারতে মারতে ওর মুখ দিয়ে রক্ত বের করে দিয়েছি। রাফি আর সিফাত এসে আমাকে রিপনের কাছ থেকে সরিয়ে নিয়ে গেল আর রিপনকে হাসপাতালে ভর্তি করিয়ে দিল। আমি আর ক্লাস করলাম না, বাসায় চলে আসলাম। বাসায় আসার পর আম্মু জিজ্ঞাসা করলো, কি হয়েছে? আমি আম্মুকে সব বলে দিলাম। আর আম্মু জানে আমি কোনো অন্যায় সহ্য করতে পারি না। বিকেলে বন্ধুদের সাথে আড্ডা দিলাম। পরের দিন সকালে কলেজে গিয়ে জানতে পারলাম যে রিপন অনেক অসুস্থ। আসলে রিপনের বাবা এই কলেজের সভাপতি হওয়ায় তার ছেলেকে মারার জন্য আজকে আমাদের বিচার হবে। হলরুমে বিচার শুরু হলো। সকল ছাত্রছাত্রীরা রিপনের বিরুদ্ধে অভিযোগ করতেছে। কারণ সকল ছাত্রছাত্রীরা রিপনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছে। যাই হোক, রিপনের জন্য শাস্তি তেমন দেয়নি, শুধুমাত্র 50,000 টাকা জরিমানা করেছে। আজ ক্লাস শেষ করে সামিয়াকে নিয়ে ঘুরতে বের হয়েছি। ঘোরাফেরা করে বাসায় আসলাম। এভাবে কেটে গেল 15 দিন। আজকে কলেজের ক্যাম্পাসে বসে আছি। এমন সময় একটা মেয়ে এসে বলল, আমি কি আপনাদের ফ্রেন্ড হতে পারি? আমি বললাম, কোন ইয়ার? মেয়েটি বলল, অনার্স ফার্স্ট ইয়ার। রাফি বলল, তাহলে জুনিয়র। মেয়েটি বলল, সমস্যা নেই, ভাইয়া বলে ডাকবো। আমি বললাম, নাম কি তোমার? মেয়েটি বলল, আমার নাম রিপা। আমি বললাম, বন্ধু হতে পারবো না, তবে ভাই বোন হিসেবে থাকতে পারি। রিপা বলল, সমস্যা নেই। মিমকে বলল, আপু আপনার নাম কি? মিম বলল, আমার নাম মিম। সবাই মিলে আড্ডা দিলাম। তারপর ক্লাস শেষ করে বাসায় আসলাম। লাঞ্চ করার সময় বাবা বলল, সাঈদ, সামিয়া মামুনিকে নিয়ে একদিন। আমি বললাম, ঠিক আছে বাবা। লেখাপড়া করা, আড্ডা দেওয়া, এভাবে চলে গেল আরও 3 মাস। আর রিপার সাথে আমার সম্পর্কটা ভাই বোনের মতো। তারপর একদিন রাতে রুমে বসে আছি। রাত প্রায় 8টা বাজে। বসে থেকে ফোন টিপতেছি। তারপর মনে হলো কে যেন রুমে ঢুকেছে। দেখি রিপা। আমি বললাম, রিপা তুমি এখানে? রিপাকে রুমে ঢুকতে দেখে আমি অবাক হয়ে গেলাম। কারণ রিপা আসবে একথা সে আমাকে আগে বলেনি। তারপরেও তার এই সময় আসাটা কেমন জানি সন্দেহ হচ্ছে। আমি রিপাকে প্রশ্ন করলাম, রিপা তুমি এখানে? রিপা মুচকি হেসে বলল, আমি না আসলে আর কে আসবে, মিস্টার সাঈদ হাসান শাহী। আমি অবাক হয়ে বললাম, তার মানে? রিপা বলল, মানেটা না হয় একটু পরে জানতে পারবে, আগে হিসাবটা মিটিয়ে নেই। আমি অবাক হয়ে বললাম, কিসের হিসেবের কথা বলছো তুমি? তারপর রিপা বলল, মনে আছে তোমার আজ থেকে 15 দিন আগের কথা? তুমি আমার ভাই রিপনকে মেরেছিলে। আমার ভাই এখনও বিছানায় পড়ে আছে। তখন থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম, যে করেই হোক আমি এটার প্রতিশোধ নেব। তারপর থেকে তোমার সাথে বন্ধুত্ব করতে চেয়েছিলাম, কিন্তু তুমি করনি। তুমি বলেছিলে ভাই বোন থাকতে। আমিও রাজি হয়ে গেলাম, শুধুমাত্র আমার প্রতিশোধ নেবার জন্য। এ কথা বলেই রিপা দরজা লাগিয়ে দিল। তারপর নিজের জামা নিজে টেনে ছিঁড়তে শুরু করলো আর চিৎকার করতে লাগলো। আমি শুধু নির্বাক দর্শকের মতো দেখতেছি। রিপার কাহিনী দেখে আমি বাগরুদ্ধ হয়ে গেলাম। রিপার চিৎকার শুনে বাবা বলতেছে, কি হয়েছে মা, দরজা খোলো। রিপা দরজা খুলেই তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করতেছে আর বলতেছে, বাবা তোমরা না আসলে সে তো আমার সাথে, বলে কান্না শুরু করে দিল। রিপার বাবার পিছনে দেখি মা, বাবা, ভাইয়া আর ভাবি দাঁড়িয়ে আছে। বাবা কোনো কথা না বলেই সোজা এসে আমাকে ঠাস ঠাস করে 2টা চড় মারলো। আমি বললাম, আব্বু বিশ্বাস করো। আব্বু আবার ঠাস ঠাস করে 2টা চড় মেরে বলল, ওই মুখ দিয়ে আমাকে আর আব্বু বলে ডাকবি না। রিপার আব্বু বলছে, ছি ছি আমজাদ, ছি, তোকে আমার বন্ধু ভাবতে ঘৃণা হয়। রিপার বাবা আর আমার বাবা বন্ধু। রিপার বাবা বলছে, আমার ছেলে কলেজে একটা মেয়েকে খারাপ কথা বলেছিল,
তার জন্য তোর ছেলে আমার ছেলেকে এমন মার মেরেছে এখনও বিছানা থেকে উঠতে পারছে না। আর তোর সেই ছেলে আজ, ছি। আবু বলল, বন্ধু আমাকে মাফ করে দে, আমি ওকে মানুষ করতে পারিনি। আমি বললাম, আব্বু তুমি আমার কথা শোনো। আব্বু আবার ঠাস ঠাস করে দুইটা চড় মেরে বলল, তোর কোনো কথা আমি শুনতে চাই না, তুই বাসা থেকে বের হয়ে যা, আজ থেকে আমার একটাই ছেলে। আমি কান্না করতে করতে আম্মুর কাছে গেলাম, গিয়ে বললাম, আম্মু তুমি তো বিশ্বাস করবে। কিন্তু আম্মু বলল, তোর বাবা তোকে কি বলল শুনতে পাসনি? আমি ভাইয়াকে বললাম, ভাইয়া তুমিও আমাকে ভুল বুঝবে। ভাইয়াও আমার থেকে মুখ ফিরিয়ে নিল। আমি দৌড়ে গিয়ে আব্বুর পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বললাম, আব্বু আমাকে বাসা থেকে বের করে দিও না, আমি তোমাদের ছাড়া বাঁচবো না। আব্বু আমাকে লাথি মেরে ফেলে দিয়ে বলল, তুই যদি বাসা থেকে বের হয়ে না যাস তাহলে আমার মরা মুখ দেখবি। এতক্ষণ থেকে যে কথাগুলো শুনতেছিলাম সেই কথাতে যে কষ্ট পাইনি, এই একটা কথাই যে তার থেকে শতগুণ বেশি কষ্ট পেয়েছি। আমি বললাম, আমি তোমাদের কাছে এতটাই ঘৃণার পাত্র হয়েছি যার জন্য আমি বাসা থাকলে তোমাদের মরা মুখ দেখতে হবে। আমি বললাম, বেশ আমি চলে যাচ্ছি, তবে আফসোস তোমরা যেদিন তোমাদের ভুল বুঝতে পারবে সেদিন খুব কান্না করবে। এর থেকেও বড় আফসোস সেদিন তোমরা আমাকে খুঁজেও পাবে না। ভালো থেকো সবাই। বলেই আমি বাসা থেকে বের হয়ে দরজার কাছে এসে ভাবিকে বললাম, আম্মুকে দেখে রেখো আর এই অদমকে ক্ষমা করে দিও। ভাবি আমার কথা শুনে অঝরে কান্না করতে লাগলো। আমি আবার বলতে শুরু করলাম, এই যে মিস রিপা খান, আপনি খুব ভালো অভিনয় করতে পারেন। যদি অভিনেত্রী হিসেবে যোগদান করেন তাহলে তাহলে সেটা অ্যাওয়ার্ডটা পেতে পারেন। ভালো থেকো, আর পারলে এই ধর্ষককে ক্ষমা করো। বলে একটা অট্ট হাসি দিয়ে বাসা থেকে বের হয়ে আসলাম। বাসার বাইরে এসে ভাবতে লাগলাম, কোথায় যাব, কোথায় থাকবো, কি খাবো। না, এসব ভাবলে হবে না, আমাকে প্রতিষ্ঠিত হতে হবে। চলে যাব এই স্বার্থপর শহরের স্বার্থপর মানুষদের কাছ থেকে, যেখানে থাকবে না কোনো স্বার্থপরতা আর না থাকবে অবিশ্বাসীদের অস্তিত্ব। হায় রে মা বাবা, নিজের ছেলেকে বিশ্বাস না করে একটা মেয়ের কথা বিশ্বাস করে নিজের ছেলেকে দূরে ঠেলে দিল। যাকগে, হয়তোবা আমার মা বাবার চোখে আমার জন্য পর্যাপ্ত পরিমাণে বিশ্বাসটা ছিল না। যাই হোক, ভাবলাম আজকে রাতে রাফির বাসায় থাকবো, কালকে সকালে কলেজ থেকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে চলে যাব এই শহর ছেড়ে। চলে যাব অজানা পথে। ভাবতে চোখের কোণায় বিন্দু বিন্দু জল বাসা বাঁধতে শুরু করলো। হাত দিয়ে চোখের পানি মুছলাম। রাফির বাড়িতে পৌঁছে কলিং বেল বাজাতেই আন্টি দরজা খুলে দিল। আমাকে দেখে আন্টি জিজ্ঞাসা করলো, কেমন আছো বাবা? আমি বললাম, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আন্টি বলল, আলহামদুলিল্লাহ। বাবা তোমার কি হয়েছে, কণ্ঠ এমন লাগছে কেন? আমি বললাম, কিছু হয়নি আন্টি, আমি ঠিক আছি। রাফি বাসায় আছে? আন্টি বলল, হ্যাঁ। বাবা আসো, রুমে আছে। আমি রাফির রুমে এসে দেখি রাফি শুয়ে শুয়ে ফোন টিপতেছে। আমাকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলো, কী রে সাইদ, তুই এত রাতে? আমি কিছু না বলে রাফিকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। রাফি আমাকে কাঁদতে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলো, কী হয়েছে সাইদ, বল আমাকে তোর কি হয়েছে। আমি রাফিকে সব বললাম। রাফি সব কিছু শুনে আমাকে সান্ত্বনা দিয়ে বলল, দেখ দোস্ত, যা হয়েছে তা ভুলে গিয়ে নতুনভাবে শুরু কর, একদিন তারা তাদের ভুল ঠিকই বুঝতে পারবে। আমি চুপ করে বসে আছি। রাফি বলল, সাইদ রাতে কিছু খেয়েছিলি? আমি বললাম, না রে দোস্ত, ভালো লাগছে না, খাবো না। রাফি আর কিছু না বলে বাইরে চলে গেল। আর আমি খাটে বসে বসে ভাবতেছি, কি হয়ে গেল আমার জীবনে। শুধুমাত্র একটা সন্ধ্যার মধ্যেই সব কিছু পাল্টে গেল। রাফি রুমে এসে বলল, সাইদ প্লেটে খাবার আছে, ফ্রেশ হয়ে এসে খেয়ে নে। আমি বললাম, না রে, খাবো না। রাফি বলল, দেখ দোস্ত, না খেলে শরীর খারাপ হয়ে যাবে। তারপর রাফির জোরাজোরিতে কিছু খেলাম। খাওয়া দাওয়া করে খাটে এসে শুয়ে পড়লাম। রাফি প্লেট রেখে এসে আমার পাশে বসে বলল, এখন কি করতে চাচ্ছিস তুই? আমি বললাম, এই শহর ছেড়ে চলে যাব। আর হ্যাঁ, কাল সকালে আমার সাথে একটু কলেজে যাবি? রাফি বলল, ঠিক আছে, ঘুমা। রাফি আমার পাশে শুয়ে পড়ল। আমি চোখ বন্ধ করে ভাবতেছি সামিয়ার কথা। সে কি আমাকে বিশ্বাস করবে? নেক্সট পর্ব পেতে সাথেই থাকবেন। ধন্যবাদ।